ক্রেস্ট গ্রহণ করার জন্য মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ। Bismillahir Rahmanir Rahim. Transforming higher education in Bangladesh, roadmap to sustainable excellence. শীর্ষক জাতীয় কর্মশালার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদগণ, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, ইউজিসির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপকবৃন্দ, নীতি প্রণেতা, শিক্ষক, গবেষক, শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কোর, ডেভেলপমেন্ট পার্টনার্স এবং সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ এই শিরোনামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আজ দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটি অত্যন্ত সময় উপযোগী একটি অনুষ্ঠান। আপনারা যারা এতক্ষণ আলোচনা করলেন, এইসব আলোচনায় শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা এমন একটি প্রশ্ন হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে ওঠেনি। তবে আনফরচুনেটলি খুব সম্মত বাস্তবতা হচ্ছে একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। র্যাঙ্কিং এর ক্ষেত্রে সাধারণত গবেষণা, প্রকাশনা, পাবলিকেশন, সাইটেশন এবং উদ্ভাবন এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তা ভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি, ব্রিটেন সহ বিশ্বের অনেক দেশেই যারা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এই জন্যই অনেকে বলে থাকেন শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামনাইরা হলো তার মেরুদণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে যারা দেশে বিদেশে জ্ঞানে বিজ্ঞানে অর্থবিত্তে প্রতিষ্ঠিত, সেই সব অ্যালামনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, আরো একটি বিষয়ের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও অনেকে বেকার থাকেন, অর্থাৎ বেকারত্বের সংখ্যা আমরা যদি একটু দেখি, উচ্চশিক্ষিতদের মধ্যেই মনে হয় বেশি। এর কারণ সম্পর্কে নানা মতামত রয়েছে, তবে মনে হয় একটি ব্যাপারে কম বেশি সকলেই একমত। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারাই মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ, খুব সম্ভবত। এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভবত সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এই কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত গবেষকবৃন্দ, বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা
বা উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে সম্ভবত তাকে আর বেকার থাকতে হবে না। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান, এটারও আমরা উদ্যোগ নিচ্ছি এবং এর উদ্দেশ্য ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবেন। এইসব উদ্যোগ ছাড়াও সরকার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট, সায়েন্স পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার, প্রোডাক্ট সোর্সিং ফেয়ার সহ এ ধরনের শিক্ষা ও দক্ষতা বিষয়ক আয়োজনকে উৎসাহিত করার পরিকল্পনা আমরা নিয়েছি। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবে পা দিয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চলমান এই সময় এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, বিগ ডাটা, ম্যাটেরিয়াল সায়েন্স, ন্যানো টেকনোলজি, পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি, এইসব উন্নততর প্রযুক্তি একদিকে আমাদের চিন্তার জগৎ নিয়ন্ত্রণ করছে, অপরদিকে শাসন করছে মানুষের কর্মক্ষেত্র বা কর্মসংস্থান। এর ফলে নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার একদিকে প্রথাগত চাকরির বাজারে বেকারত্ব হয়তো বাড়াচ্ছে, অন্যদিকেও আবার তৈরি করছে নিত্য নতুন ভিন্ন ধরনের কর্মসংস্থান। সম্মানিত সুধীমণ্ডলী, চতুর্থ শিল্প বিপ্লব বিশ্ববাসীর সামনে যে বার্তাটি স্পষ্ট করেছে খুব সম্ভবত সেটি হলো শিক্ষা কেবল স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে জ্ঞান চর্চা কেবল একটি নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ নয়, বরং আমরা দেখি ডাটা সায়েন্স সাথে বায়োলজি বা ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়তো সমাজ বিজ্ঞান এর একটা বন্ধন রয়েছে। এই সংযোগের ফলেই জ্ঞানের সীমানা প্রতিনিয়ত প্রসারিত এবং গতিশীল হচ্ছে এবং এই পরিবর্তনের গতি প্রকৃতির সঙ্গেই আমাদের নিবিড় সম্পর্ক থাকা অবশ্যই জরুরি বর্তমান অবস্থায়। সম্মানিত শিক্ষক, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আজকের এই কর্মশালার বিষয়ের সঙ্গে খুব সম্ভবত ব্রিটিশ লেখক টম ইয়ন, যিনি বিশেষ করে ডিজিটাল ওয়ার্ল্ডে বিজনেস স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড অ্যানালাইসিস হিসেবে স্বনামধন্য, তার একটি বিখ্যাত মন্তব্য খুব সম্ভবত প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন, বিশ্বে বহুল ব্যবহৃত ট্যাক্সি কোম্পানি উবারের নিজের কোনো ট্যাক্সি নেই। বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না। বিশ্বের বৃহত্তম অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম আলিবাবার কোনো স্টক বা মজুদ পণ্য নেই। বিশ্বের সবচেয়ে বড় আবাসন প্রোভাইডার এয়ারবিএনবির নিজেদের কোনো রিয়েল এস্টেট বা অ্যাসেটস নেই। অর্থাৎ ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা যার যার ক্ষেত্রে বিশ্ব শাসন করছে। এই প্রতিষ্ঠানগুলোই মূলত একটি স্মার্ট ইন্টারফেস
তারা সেবা দিচ্ছে না, বরং যারা সেবা নিতে চায় এবং যারা সেবা দিতে চায় তাদের এক জায়গায় নিয়ে এসেছে। এটি প্রযুক্তি নির্ভর জ্ঞান। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। বর্তমান গণতান্ত্রিক সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ার কাজও শুরু করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। সম্মানিত শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত। সমৃদ্ধ ভবিষ্যতের সাথে প্রযুক্তিগত উৎকর্ষতার আমরা অবশ্যই আলমগীন করব। তবে আমরা যেন আমাদের রাষ্ট্র ও সমাজের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধ হারিয়ে না ফেলি। আমি এ ব্যাপারে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী তথা সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সতর্ক এবং সজাগ থাকার বিনীত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে